আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে তেলের দাম বৃদ্ধি জ্বালানি মন্ত্রী। ভর্তুকি কমাতেই এই সিদ্ধান্ত অর্থমন্ত্রী। উৎপাদনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা অর্থনীতিবিদদের। দাম বৃদ্ধির পরেও ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। 1 মাসে 2 দফা বাড়ল এলপিজির দাম। বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বসবে হাইকোর্ট। জ্বালানির মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা। ফেসবুক পোস্টে বিরোধী দলীয় নেতা। জনস্বার্থের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মিয়া গোলাম পরোয়ারের। সরকার পরিকল্পিতভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে অভিযোগ নাহিদ ইসলামের। বিভিন্ন দলের 47 জন্য এনসিপিতে যোগদান। আদর্শ মানলে যোগ দিতে পারবে ছাত্রলীগও। 2 দশক পর কাল বগুড়ার পৈতৃক ভিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি স্বীকার করেন, মোটা অঙ্কের ভর্তুকি দেওয়া কঠিন হয়ে পড়েছিল। এদিকে অর্থমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চাপ নয়, সরকারের তহবিল ঠিক রাখতে তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়তে পারে, আবার নাও পারে। সচিবালয়ে এসব কথা বলেন দুই মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। কথা রাখেনি সরকার। এপ্রিল শেষ না হতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো লিটারে 15 থেকে 20 টাকা। তবুও বদলায়নি পাম্পের সামনের চিত্র। জ্বালানি মন্ত্রী স্বীকার করেন, তেল কিনতে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সরকারের, তাই দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বয়নীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ভর্তুকি এখনও আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। আগামী জুনে আইএমএফের $130 কোটি না পাওয়ার খবরের মধ্যেই বাড়ল তেলের দাম। গুঞ্জন আছে ঋণের অনিশ্চয়তায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে তা অস্বীকার করেন অর্থমন্ত্রী। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। জ্বালানি তেলকে বলা হয় অর্থনীতির হৃৎপিণ্ড। দাম বাড়ানোয় জনজীবনে আরেক দফা চাপের আশঙ্কা রয়েছে, তবে অর্থমন্ত্রী তা মনে করছেন না। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। আপনি এটা কি করে বলতে পারেন? খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে না? আপনি বাস্কেটের মধ্যে তেলের দাম যদি সবকিছু হিসাব করেন, ফুড সহ সবকিছু মিলে, এটা খুব একটা সামান্য। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের বাকি $186 কোটি পেতে এখনো আলোচনা চলছে। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশে কৃষি, খাদ্য ও উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। সেই সাথে সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাব উপদেষ্টা শামসুল আলম। এদিকে সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ ও বিকল্প উৎস খোঁজার পরামর্শ তার। তুর্কি ইসলামের রিপোর্ট।
ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে, জ্বালানি তেলের সংকটে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন বাস্তবতায় শনিবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যেখানে লিটার প্রতি 18 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয় সব ধরনের তেলের দাম। সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা। তেলের দাম বৃদ্ধির ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে বলে জানান ক্যাব উপদেষ্টা শামসুল আলম। একদিকে এখন জ্বালানি নিরাপত্তা হুমকির মধ্যে আছে, মানুষ জ্বালানি বুভুক্ষার শিকার, মানুষ দুর্ভিক্ষ অবস্থার শিকার, খাদ্য নিরাপত্তার অভাবে আসতে পারে, সেই চ্যালেঞ্জ এখন তীব্র হলো। ইন্ডাস্ট্রিয়াল পণ্যের দাম বাড়লো, কৃষি পণ্যের দাম বাড়লো, খাদ্যের দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় দাম বাড়বে, বস্তু বা সেবার দাম বাড়বে। তাহলে আপনি 80% মানুষ হচ্ছে নিম্ন আয়ের মানুষ। মূল্যস্ফীতিতে আর একদিকে থাকবে মুদ্রাস্ফীতিতে, এই দুই দিকে ক্রস করে যাবে এবং এটা বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। এগুলো বাড়িয়ে বাড়িয়ে সরকার এইভাবে অর্থনীতিকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজার পরামর্শ সিপিডির নির্বাহী পরিচালকের। আমরা মনে করি যে সরকারের দ্রুত দীর্ঘমেয়াদী এলএনজি থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। আগামী বাজেট একটা সুবর্ণ সুযোগ হতে পারে সরকারের এই জ্বালানি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে রিনিউয়েবল সংক্রান্ত যে ধরনের উদ্যোগ রয়েছে, সেটা বিদ্যুৎ উৎপাদনে, কৃষিতে, শিল্পে, সেবায় এবং বাসাবাড়িতে এই যত ধরনের শুল্ক কাঠামোকে একেবারে সহজ করে এগুলোকে শূন্য শুল্কতে নিয়ে আসা। জ্বালানি তেল নিয়ে কোনো কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখারও কথা জানান বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে দীর্ঘ লাইন। আগের মতোই ভোগান্তিতে গ্রাহকরা। তেল নিতে আসা গাড়ির চাপে পাম্প এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। শনিবার রাতে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বাড়িয়েছে সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। জ্বালানি সংকটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিন কিংবা রাত পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। কখনো কখনো 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে তীব্র হতাশা নিয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে দেশের জ্বালানি তেলের সংকট নেই সরকারের এমন দাবির পর মূল্যবৃদ্ধিকে স্ববিরোধী অবস্থান বলে মন্তব্য করছেন গ্রাহকরা। 4:30টার দিকে এসে এখানে নামাজ পড়ছি, খুব কষ্ট ভাই, আর রোদ, কোনো ছায়া নাই। তেলের দাম বাড়লে কি করার, বাইক চালাতে নিতে হবে না, নিতে হবে অবশ্যই। এটা আসলে যে কবে পরিত্রাণ হবে এটা তো বলা মুশকিল, আমরা তো আসলে বলতে পারতেছি না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া, কৃষিপণ্য ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে বলে মন্তব্য করছেন ভোক্তারা। সর্বপ্রথম খাবার দাবার থেকে শুরু করে সকল পণ্যের উপরে আমরা যে পণ্যটা বাইরে থেকে বহন করে নিই, ঢাকার বাইরে সব তো ডিজেল চালিত যানের মাধ্যমেই আসে, তো সব কিছুরই দাম বাড়বে। এদিকে তেল সরবরাহ করতে আসা গাড়ির দীর্ঘ লাইনের ফলে পাম্প সংশ্লিষ্ট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যার ফলে একদিকে যেমনি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে অচল হয়ে পড়ছে ঢাকার পরিবহন ব্যবস্থা। যেহেতু টার্মিনালের ধারণ ক্ষমতা কম, কিছু গাড়ি ঢুকতেছে আবার কিছু গাড়ি বের হচ্ছে, এই বের হওয়া গাড়ির এই গ্যাপটাতে ঢোকার জন্য এরা এখানে দাঁড়ায় আছে। ভোগান্তি কমাতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এপ্রিল মাসেই দ্বিতীয় দফা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1728 টাকা থেকে 212 টাকা বাড়িয়ে 1490 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় সপ্তাহে 2 দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলবে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার নুরুল আমিন বিপ্লব
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার এই 2 দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। জামায়াতে আমির বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখন দর সমন্বয়ের নামে দেশের দাম বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রায় ব্যয় মেটাতে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তা হবে মরার ওপর খাড়ার ঘা। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে জনস্বার্থ বিবেচনায় মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি দাবি জানান। কৃত্রিম সংকট তৈরি করে সরকার পরিকল্পিতভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানী বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। পুরনো কায়দায় সরকার বাকস্বাধীনতা হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 47 জন সদস্য এনসিপিতে যোগ দেন। নাহিদ বলেন, ছাত্রলীগের কেউ যদি এনসিপির আদর্শকে ধারণ করে তারাও দলে যোগ দিতে পারবেন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 47 জন সদস্য যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এর মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মুখ্য সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ সংগঠনের নেতাকর্মীরা। সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। দুপুরে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলে যোগ দেওয়া সদস্যদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ছাত্রলীগের কেউ যদি বর্তমানে এনসিপির আদর্শকে ধারণ করে তারাও যোগ দিতে পারবেন। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। এ সময় জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার শুরু থেকে নাটক করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, মানুষকে ভোগান্তিতে ফেলতে সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে তেলের দাম বাড়িয়েছে সরকার। তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হবে। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে এনসিপি দেশের বিকল্প শক্তি হবে দাবি করে তরুণদেরকে দলে যোগ দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকারি দলের কিছু সদস্যদের অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদের শালীন পরিবেশ ও শিষ্টাচার বজায় রাখার আহ্বানও জানান তিনি। এর আগে জ্বালানি সংকট নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, জ্বালানি নিয়ে সরকার মিথ্যাচার করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে নির্বাচিত হয়ে এসেছেন দেশের জনক। ধন্যবাদ। মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না।
মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বগুড়াবাসীর মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ঘরের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা, হামের টিকা কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। শহর থেকে গ্রাম, সড়ক থেকে মহাসড়ক, সবখানেই চলছে সাজসজ্জা। ঘরের সন্তান যখন প্রধানমন্ত্রী তখন আনন্দ উচ্ছ্বাসটা অনেকটাই বেশি বগুড়াবাসীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধুই আনুষ্ঠানিকতা নয়, বগুড়ার মানুষের জন্য নতুন প্রত্যাশার বার্তা। এই সফরে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করার পাশাপাশি বেশ কয়েকটি অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য খাতে আধুনিক সুবিধা সম্প্রসারণ, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন সহ নানা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। 20 বছর পর উনি বগুড়াতে আসতেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে আসতেছেন। বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী আকারে আসতেছেন। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা উচ্ছ্বাস অনেক বেশি ঈদের মতো আনন্দ আর কি। অন্যান্য জেলার সাথে সমন্বয় করে আমাদের যেন বগুড়া উন্নয়ন হয়। বিকেলে প্রধানমন্ত্রী শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন। জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি। 150 বছরের পুরানো যে পৌরসভা, বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা ছিল এটি, যেটি 2001-06 সালে তারই হাত দিয়ে 12টি ওয়ার্ডকে তিনি 21টি ওয়ার্ড করেছিলেন এই সিটি কর্পোরেশন করার উদ্দেশ্য নিয়েই। সেটি আজকে তার হাত ধরেই বাস্তবায়িত হতে যাচ্ছে। সারিয়াকান্দি এক নদী ভাঙ্গন কবলিত এলাকা, কাজী তার কাছে আমরা প্রত্যাশা করি এই সারিয়াকান্দি সোনাতলার নদী ভাঙ্গন একটা স্থায়ী সমাধান হবে। বগুড়াবাসী সেই 17 বছরের বঞ্চনা সব ঘুচে গিয়ে নতুন বঞ্চনার বাংলাদেশের থেকে একটা উন্নত বাংলাদেশ গড়তে সর্বোচ্চ সহযোগিতা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা বগুড়াবাসী প্রাণের দাবি। এছাড়া দীর্ঘ 19 বছর পর পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন ও পিতা জিয়াউর রহমানের নামে গ্রাম্য হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। বগুড়া হবে উন্নয়নের শহর, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, বগুড়া। রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ 22 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত। আগামী 19 মে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাতা আলী বলেন, 22 জনের মধ্যে 9 জন আদালতে হাজির ছিলেন। অন্য 13 জন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গত 2 এপ্রিল অভিযোগপত্র আদালতে জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি পরিদর্শক শাহজালাল মুন্সি। 2024 সালের 29 ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডে 46 জন নিহত হন।
কাল থেকে সারা দেশে হাম ও রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক ভিডিও বার্তায় এই কথা জানান তিনি। এই সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। এদিকে দেশে গত 24 ঘন্টায় হামে এক শিশুর এবং উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাম আক্রান্ত হয়ে 165 জনে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1197 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে হামে মৃত্যু হয়েছে 36 জনের এবং উপসর্গ নিয়ে আরও 181 জন শিশু মারা গেছে। আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। এদিকে দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সব স্কুল কলেজে সরাসরি ক্লাস বন্ধ করে অনলাইন পাঠদান চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টের করা রিটের শুনানি আগামীকাল। রিট আবেদনটি উপস্থাপনের পর বিচারপতি রাজিকা আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করেন। দেশে হামে 47 শিশু মৃত্যুর ঘটনায় গত 2 এপ্রিল উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সাথে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। তবে অবকাশকালীন সময় হাইকোর্টের 2টি বেঞ্চ রিটটি শুনতে চাননি। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য তেহরানের সামনে এটাই শেষ সুযোগ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। এদিকে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলে না নেয় তাহলে ইসলামাবাদে ইরান প্রতিনিধি দল পাঠাবে না বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠককে সামনে রেখে পাকিস্তানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী শুক্রবারের আগে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এরই মধ্যে রাওয়ালপিন্ডি নূর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দল নিয়ে 2টি বিমান অবতরণ করেছে। হরমুজ প্রণালীতে ইরানের গুলি চালানোকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শান্তি চুক্তি না হলে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারও দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, নিরাপত্তার শঙ্কায় ইরানের সঙ্গে আলোচনায় এবার অংশ নেবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে হরমুজ প্রণালী অতিক্রমের সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার 2টি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাদের পারমাণবিক কেড়ে নেওয়ার কোনো অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান মতভেদের মধ্যেই এই মন্তব্য করেছেন পেজেশকিয়ান। মাসুদ রানা, এটিএন বাংলা। জুলাই গণ আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানে এবং তার ছেলে সহ 12 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানির জন্য 23 এপ্রিল দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান
11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। সকালে এসব মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তা সহ মোট 20 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগের মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যের পরবর্তী তারিখ 21 এপ্রিল ঠিক করেছেন ট্রাইব্যুনাল। রাজধানীর পল্লবী দিয়াবাড়ি এলাকায় অটোরিকশা চালক সাইফুল ইসলাম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে ধামরাই ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কবির শেখ ও শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় চুরির উদ্দেশ্যে সাইফুল ইসলামের অটোরিকশা ভাড়া করে তাকে তুরাগ এলাকায় নিয়ে যাওয়া হয় এবং পরে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে এর আগেও অটোরিকশা চুরি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ থানায় মামলা রয়েছে। গতকালকে একজন আসামি কবির ওরফে স্বপন তাকে তুরাগ থানা থেকে এবং আরেকজন আসামি অন্যতম সহযোগী এবং মাস্টার মাইন্ড শহীদুল ইসলামকে ঢাকা জেলার ধামরাই থানাধীন থানা বাস স্ট্যান্ড হইতে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। অটো চালক সাইফুল ইসলামকে চেতনানাশক প্রয়োগ করে ওখানে তাকে অজ্ঞান করে ফেলা হয় এবং তাদের একজন সহযোগী নাম ইয়াসিন, সে অটো নিয়ে ওখান থেকে চলে যায় এবং বাকি সদস্যরা তার লাশকে গুম করার উদ্দেশ্যে দিয়াবাড়ি 16 নম্বর সেক্টরস্থ লেকে ফেলে হত্যা করে। অতিরিক্ত লাভ করে ভোক্তাদের উপর চাপ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পাশাপাশি খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। রাজধানীতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র খামারিরা বেঁচে না থাকলে বড় খামারিরা টিকে থাকতে পারবে না, তাই পরস্পর সহযোগিতার মাধ্যমে উৎপাদন করা তাগিদ দেন তিনি। এছাড়া কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও বৃহত্তর খামারিদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। প্রত্যেক খামারে কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বে না, কাজেই এগ্রিকালচার সেক্টর যে সুবিধা পাবে আপনারাও কিন্তু সেই সুবিধার আওতায় পড়ে যাচ্ছে। ক্ষুদ্র খামারিরা আর ক্রেডিটে আপনাদের কাছ থেকে এইগুলি পাচ্ছেন আর কি। ক্ষুদ্র খামারিদেরকেও কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ক্ষুদ্র খামারিরা যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু উপরের খামারিরাও একসময় বেঁচে থাকবে না। অতিরিক্ত যাতে প্রফিট কেউ না করে, ভোক্তার উপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেই বিষয়টি কিন্তু আপনাদের সকলেরই বিবেচনা করতে হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে পবিত্র রমজান উপলক্ষে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি এর কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে। কারণ বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত 10 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আখতারুল আলম শাহ, ব্র্যান্ড বিভাগের উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক, কথা সাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার ABM জাবেদ সুলতান পিয়ার সহ অন্যান্যরা। ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানটি রমজান মাস জুড়ে প্রতিদিন প্রথম আলো.com এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রচারিত হয়। প্রতিটি পর্ব শেষে কুইজের মাধ্যমে দর্শকদের অংশগ্রহণের সুযোগ ছিল। এর মাধ্যমে নির্বাচন করা হয় ভাগ্যবান বিজয়ীদের। আন্তর্জাতিক সংবাদ। প্রায় 50 দিন ধরে চলা ইরান যুদ্ধের কারণে উত্তোলন করা হয়নি $50 বিলিয়ন বেশি মূল্যের অপরিশোধিত তেল। এই সংকটের প্রভাব আগামী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত চলবে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমান থেকে জেট ফুয়েল রপ্তানি গত ফেব্রুয়ারি মাসের 1,96,00,000 ব্যারেল থেকে নেমে মার্চ ও এপ্রিল মিলিয়ে দাঁড়িয়েছে মাত্র 41 লাখ
লাখ ব্যারেলে। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে উৎপাদনের সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খেলার খবর। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো স্পন্সর রকেট পে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডে ম্যাচে পরাজয়ের কারণে ব্যাকফুটে এখন বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে টাইগারদের। ম্যাচে ফিরতে তাই মরিয়া হয়ে আছে ফিল সিমন্সের শিষ্যরা। তাছাড়া কিউইদের হারানোর পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারও থাকছে বাংলাদেশের জন্য। তা না হলে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি খেলার সুযোগ হারানোর সম্ভাবনা আছে লাল সবুজের দলের। তবে আশায় বুক বাঁধছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। এদিকে সিরিজ জয়ে এত কাছে এসে নিজেদেরকে হতাশ করতে চাইছে না নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে জয়ের পাশাপাশি সিরিজ জয়ের প্রত্যাশা তাদের। সংবাদ সম্মেলনে তেমনটাই বলেন কিউই পেসার নাথান স্মিথ। কাল বেলা 11টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাআল্লাহ ভালো করব। এমন এক দল নিয়ে আমরা এসেছি যারা পূর্ণ শক্তির নয়, তবে এখানে এসে অভিজ্ঞতা নিতে পারছে। এর ফলে দলের গভীরতা বাড়ছে। সিরিজ জিততে পারলে বিশাল ব্যাপার হবে। রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ঐতিহাসিক গাবতলী খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে পুনরায় তা খেলার উপযোগী করার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 107 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। একটি বৃহৎ অংশ এখনো দখল অবস্থায় রয়েছে। সেই দখলমুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে তেলের দাম বৃদ্ধি, জ্বালানি মন্ত্রী। ভর্তুকি কমাতে এই সিদ্ধান্ত অর্থমন্ত্রী। উৎপাদনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা অর্থনীতিবিদদের। দাম বৃদ্ধির পরেও ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, 1 মাসে 2 দফা বাড়ল এলপিজি দাম। বুধ ও বৃহস্পতি ভার্চুয়ালি বসবে হাইকোর্ট। জ্বালানির মূল্য বৃদ্ধি মরার ওপর খানার ঘা, ফেসবুক পোস্টে বিরোধী দলীয় নেতা। জনস্বার্থের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মিয়া গোলাম পরওয়ারের। সরকার পরিকল্পিতভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে অভিযোগ নাহিদ ইসলামের। বিভিন্ন দলের 47 জনে এনসিপিতে যোগদান, আদর্শ মানলে যোগ দিতে পারবে ছাত্রলীগও। 2 দশক পর কাল বগুড়ার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।